Hello everyone, welcome to our channel মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। আজ আমাদের থার্মোডাইনামিক্সের থার্ড ক্লাস অ্যাজ পার সিবিসিএস সিলেবাস অফ ফিজিক্স অনার্স। আগের দিন আমরা দেখেছি যে দেয়ার আর সেভারাল থার্মোডাইনামিক প্রসেসেস ভায়া হুইচ আ সিস্টেম ক্যান ইন্টারাক্ট উইথ সারাউন্ডিংস। যে সিস্টেমের ইন্টারাকশন উইথ সারাউন্ডিং এটাকেই বলা হয় ওয়ার্ক, রাইট? এক্সটার্নাল ওয়ার্ক, যেটা আমরা থার্মোডাইনামিক্সে কনসিডার করি। তো সেটা বিভিন্ন রকম থার্মোডাইনামিক প্রসেসের মাধ্যমে হতে পারে। আগের দিন আমরা যে সমস্ত প্রসেসগুলো শিখেছি সেগুলো হলো কোয়াসিস্ট্যাটিক প্রসেস, রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডিয়াবেটিক প্রসেস। আজ আমরা আরও কয়েকটা নতুন প্রসেস শিখব এবং থার্মোডাইনামিক ওয়ার্ক সম্বন্ধেও কিছু জানব। ওকে, সো লেটস স্টার্ট। আজ আমরা যে সমস্ত থার্মোডাইনামিক প্রসেস শিখব তার মধ্যে প্রথমে হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস মানে কি না, থার্মোডাইনামিক প্রসেসেস হুইচ অকার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর কল্ড আইসোবারিক প্রসেস। অর্থাৎ আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে প্রেশার কনস্ট্যান্ট থাকবে, রাইট? ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আমি কি দেব না, ম্যাথামেটিক্যালি ফর সাচ আ প্রসেস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ফর প্রেশার, অর dp equal to 0, অর্থাৎ চেঞ্জ ইন প্রেশার ইজ 0। এটা কিভাবে মনে রাখবে? আইসো মানে ইকুয়াল, আমরা আগের ক্লাসে দেখেছি। আর বার কিসের ইউনিট? বার ইজ দ্য ইউনিট অফ প্রেশার, রাইট? সো আইসো বার মানে হচ্ছে ইকুয়াল প্রেশার। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম কীরকম হবে আমরা দেখে নিই। প্রেশার কনস্ট্যান্ট, তাহলে কীরকম হবে? সিম্পল, গ্রাফটা হবে এরকম হরাইজন্টাল, রাইট? এই টোটাল কার্ভটার জন্য বা এই টোটাল সরলরেখাটার জন্য প্রেশার কিন্তু একটাই ভ্যালুতে আছে, প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এরপর আমাদের হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসে কি হয় না, থার্মোডাইনামিক প্রসেসেস হুইচ অকার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আর কল্ড আইসোকোরিক প্রসেস, রাইট? সো ম্যাথামেটিক্যাল ডেফিনেশন এখানে কি হবে? Mathematically, for such a process, V equal to constant, V for volume, or change in volume dV equals to 0. That's it. এর পিভি ডায়াগ্রাম কীরকম হবে? সিম্পল, পিভি ডায়াগ্রাম আমি নিলাম। এখানে ভলিউম কনস্ট্যান্ট মানে গ্রাফটা হবে ভার্টিক্যাল। টোটাল এই সরলরেখাটার জন্য ভি এর মান কনস্ট্যান্ট আছে, পি এর মান কিন্তু ভ্যারি করছে। তো এগুলোকে বলা হবে আইসোকোরিক প্রসেস। ওকে, এরপর আমরা আসছি সাইক্লিক প্রসেস। সাইক্লিক মানে কি? সাইক্লিক মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়েছিল আবার সেখানে ফিরে আসা, রাইট? সো ইন সাইক্লিক প্রসেস হোয়াট এভার হ্যাপেন্স ফাইনালি কামস ব্যাক টু দ্য সেম স্টেট ফ্রম হুইচ দ্য প্রসেস স্টার্টেড। প্রসেসটা যেখান থেকে স্টার্ট হয়েছিল, হোয়াট এভার হ্যাপেন্স, যাই ঘটুক না কেন, ফাইনালি আবার সেখানে ফিরে আসবে। সেগুলোকে বলা হচ্ছে সাইক্লিক প্রসেস। ওকে, সো সংজ্ঞা আমরা এভাবে লিখব, থার্মোডাইনামিক প্রসেসেস ইন হুইচ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটস আর দ্য সেম আর কল্ড সাইক্লিক প্রসেস। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এর পিভি ডায়াগ্রাম কীরকম হবে দেখো। পিভি ডায়াগ্রাম আমি আঁকলাম। ধরো এখান থেকে শুরু হলো আই থেকে, আবার শেষ হলো এখানে, এফ ফর ফাইনাল, আই ফর ইনিশিয়াল, রাইট? টোটাল এই পাথটা ঘুরে এসে আবার এখানে এফে শেষ হয়েছে। সো সাইক্লিক প্রসেস আরও বিভিন্ন রকম হতে পারে, এটা গোলভাবে ঘুরতে পারে, বা যাই ঘটুক না কেন ফাইনালি আবার একই জায়গাতে ফিরে আসবে, অর্থাৎ আই বিন্দু এবং এফ বিন্দু সেম হবে, রাইট? এরপর আমরা আসছি থার্মোডাইনামিক ওয়ার্ক। প্রথমে হচ্ছে ভিজুয়ালাইজেশন। প্রথমে ডেফিনেশন না পড়ে বিষয়টা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। থার্মোডাইনামিক ওয়ার্ক কিভাবে বোঝা যায় দেখো। ধরে নাও তোমার কাছে একটা বিকার আছে, বিকারটাকে ওপর থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে। ফোর্স পার ইউনিট এরিয়া কি হচ্ছে? প্রেশার। সো বাইরে থেকে একটা প্রেশার দেওয়া হচ্ছে, পি এক্সটার্নাল, PEXT। এর ভলিউম কত তখন না VI, অর্থাৎ ভি ইনিশিয়াল। ইনিশিয়াল ভলিউম হচ্ছে এই টোটালটা। এর লেন্থ কত? লেন্থ হচ্ছে LI, রাইট? এরপর তুমি প্রেশার দেওয়ার ফলে ভলিউমটা হয়তো কমে গেল, কমে ফাইনালি ভলিউম হলো VF। তখন লেন্থ কত হলো না, লেন্থ হলো LF, লেন্থটাও কমে গেল, রাইট? তাহলে এই যে চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ভলিউমটা কত?
Now delta V equal to total area into change in length. So delta V equal to A into delta L. রাইট, এটা হচ্ছে আমার ভলিউম চেঞ্জ। এবারে আমরা বোঝার চেষ্টা করি থার্মোডাইনামিক ওয়ার্কটাকে ম্যাথমেটিক্যালি। দেখো, ম্যাথমেটিক্যাল পার্ট, ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা কি জানি না, ওয়ার্ক ডান DW ইকুয়ালস টু F ডট DL, রাইট? এটা ক্লাসিক্যাল মেকানিক্সের ডেফিনেশন। তাহলে এই ছবিটাতে কি হচ্ছিল, ফোর্স দেওয়া হচ্ছে এদিক থেকে এবং চেঞ্জ ইন ভলিউম বা চেঞ্জ ইন লেন্থও হচ্ছে কিন্তু এদিকে। সো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন এই ক্ষেত্রে, রাইট? তাহলে DW ইকুয়ালস টু F ইন্টু DL। যেহেতু F আর DL এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তার জন্য এদেরকে আর ভেক্টর সাইন লেখার দরকার নেই, এটা স্কেলার গুণের মতোই হবে। DW ইকুয়ালস টু F DL। সো DW ইকুয়ালস টু P ইন্টু A ইন্টু DL, রাইট? কারণ ফোর্স ইকুয়াল টু হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া। সো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো আমাদের ছবিতে ছিল ডেল্টা ভি ইকুয়ালস টু এ ডেল্টা এল, রাইট? তাহলে এ ইন্টু ডেল্টা এল মানেই হচ্ছে ডেল্টা ভি, রাইট? সো এই যে আছে DW ইকুয়াল টু পি ইন্টু এ ইন্টু ডিএল, এ ডিএলটাকে আমি লিখতে পারবো ডিভি। তাহলে আমাদের হবে DW ইকুয়ালস টু পি ডিভি। সো টোটাল ওয়ার্ক W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার VI টু VF পি ডিভি। VI হচ্ছে V ইনিশিয়াল, VF হচ্ছে V ফাইনাল। এখানে আর একটা জিনিস বুঝতে হবে, দেখো এখানে কি হচ্ছে না, ওয়ার্ক ইজ বিং ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের ওপর ওয়ার্ক করা হচ্ছে বাইরে থেকে, রাইট? যার জন্য F আর DL সেম ডিরেকশনে আছে। সো when work is done on the system, F and DL are in the same direction, so work done is positive। কেন? কারণ F dot DL মানে F DL cos থিটা, থিটা যেহেতু 0, F আর DL যখন সেম ডিরেকশনে তখন cos থিটা ইকুয়াল টু 1, দ্যাটস ওয়াই আমরা লিখতে পেরেছিলাম F ডট DL মানে হচ্ছে F DL, রাইট? কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম যদি ওয়ার্ক ডান করে, তখন কিন্তু F অ্যান্ড DL আর ইন দ্য অপোজিট ডিরেকশন, F আর DL অপোজিট ডিরেকশন হয়ে যাবে, রাইট? সো দেন ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। কেন না, F আর DL যদি অপোজিট ডিরেকশনে হয়ে যায়, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। সো F ডট DL ইকুয়াল টু F DL cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, সো তখন হবে F ডট DL সমান মাইনাস F DL, এবং এখানে একটা মাইনাস চলে আসবে। সো আমরা বুঝলাম when work is done on the system, work done is positive, when work is done by the system, work done is negative। ওকে, এরপর a brief recap on the meaning of integration। ইন্টিগ্রেশন মানে কি আমরা সেটার একটা ব্রিফ রিক্যাপ করব, যদিও তোমরা এটা জানো, ঠিক একবার দেখে নাও। ধরো তোমার পিপি ডায়াগ্রাম আছে এরকম, এখানে তোমার একটা কার্ভ আছে, এই কার্ভটা শুরু হয়েছে এই বিন্দু থেকে শেষ হয়েছে এই বিন্দুতে, রাইট? ধরো এই বিন্দুতে ভি এর মান হচ্ছে VI, এই বিন্দুতে ভি এর মান হচ্ছে VF। তাহলে আমরা চেষ্টা করব এরিয়া আন্ডার দ্য কার্ভ মেজার করার। এই কার্ভের নিচে যে এরিয়াটা আছে, এই টোটাল এরিয়াটা কত সেটা কিভাবে মাপা যাবে সহজে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাপা খুব সহজ, তাহলে আমরা চেষ্টা করব আয়তক্ষেত্র দিয়ে শুরু করার। ধরো আমরা এই একটা আয়তক্ষেত্র নিলাম, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া আন্ডার দ্য কার্ভের সাথে কি সমান হলো না, রাইট? সো নট ইকুয়াল টু এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল, আয়তক্ষেত্রের এরিয়ার সাথে সমান নয়। কিন্তু যদি আমরা দুটো আয়তক্ষেত্র নিই যাদের প্রত্যেকেরই প্রস্থগুলো হচ্ছে ডেল্টা ভি করে, তাহলে সেটা কি এরিয়া আন্ডার দ্য কার্ভের সাথে সমান হবে না, স্টিল হবে না, কিন্তু আগেরটা চাইতে বেটার। আগে যে একটা রেক্টেঙ্গেল ছিল তার চাইতে এটা কাছাকাছি গেল, সো ক্লোজার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। এখন দুটোর বদলে আমরা যদি চারটে নিই, চারটেরই প্রস্থ হচ্ছে ডেল্টা ভি করে, তাহলে কি হবে, এই চারটে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল আগেরটার চাইতেও কাছাকাছি হবে এরিয়া আন্ডার দ্য কার্ভের, রাইট? সো মোর ক্লোজার। এখন চারটের বদলে আমরা যদি 8টা নিই, তাহলে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভের আরও কাছাকাছি যেতে পারবো, সো ফার্দার ক্লোজার, রাইট? তাহলে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি এরিয়া আন্ডার দ্য কার্ভ মেজার করার জন্য আমাদের কটা আয়তক্ষেত্র লাগবে? অসংখ্য পরিমাণ, যাদের প্রত্যেকেরই এই ডেল্টা ভি প্রস্থটা হবে খুবই ছোট, রাইট? সো এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল বি অ্যাকুরেট
when the number of rectangles are infinity and width of each is close to 0 অর্থাৎ নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল হতে হবে ইনফিনিটি এবং উইডথ অফ ইচ প্রত্যেকটারই প্রস্থ হতে হবে ক্লোজ টু 0 এখন দেখো যে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত না ডেল্টা ভি অর্থাৎ প্রস্থ গুণিত উচ্চতা তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল কত বোঝার চেষ্টা করো এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা ভি প্রস্থ গুণিত উচ্চতা উচ্চতা অর্থাৎ এই বিন্দুতে পি এর মান অর্থাৎ পি অফ ভিআই এই রেক্ট্যাঙ্গেলটার জন্য তাহলে কি হবে এর ক্ষেত্রে হবে প্রস্থ একই থাকবে ডেল্টা ভি ইন্টু পি অফ অর্থাৎ প্রেশার অফ ভিআই প্লাস ডেল্টা ভি অর্থাৎ ভিআই প্লাস ডেল্টা ভি পয়েন্টে প্রেশারের যা মান সেটা এর ক্ষেত্রে কি হবে ওয়ান সেকেন্ড প্রস্থ হচ্ছে ডেল্টা ভি বাট প্রেশারের মান হয়েছে পি অফ ভিআই প্লাস ডেল্টা ভি এই ভি এর জন্য পি এর যেটা মান এই কার্ভে সেটা তোমাকে এখানে বসাতে হবে উচ্চতা হিসেবে রাইট সো এরিয়া আন্ডার দ্য কার্ভ ইকুয়ালস টু ডেল্টা ভি ইন্টু পি অফ ভিআই প্লাস ডেল্টা ভি ইন্টু পি অফ ভিআই প্লাস ডেল্টা ভি অর্থাৎ এই পয়েন্ট প্লাস ডেল্টা ভি ইন্টু পি অফ ভিআই প্লাস টু ডেল্টা ভি অর্থাৎ দুটো ডেল্টা ভি আমরা এগিয়ে গেলাম ওকে প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে অসংখ্য পর্যন্ত সো এটাকে সামেশন আকারে কিভাবে লেখা যাবে দেখো না সামেশন ওভার জে ইকুয়ালস টু 0 টু এন পি অফ ভিআই প্লাস জে ডেল্টা ভি ইন্টু ডেল্টা ভি রাইট কীভাবে হলো না যখন জে ইকুয়াল টু 0 তখন পি অফ ভিআই ইন্টু ডেল্টা ভি যেটা এখানে হয়েছে প্লাস যখন জে এর মান 1 তখন পি অফ ভিআই প্লাস ডেল্টা ভি ইন্টু ডেল্টা ভি যেটা এখানে হয়েছে যখন জে এর মান 2 তখন আমরা পাবো এই মানটা রাইট সো এই রাশিটাকে আমরা যদি ইন্টিগ্রেশন আকারে লিখতে চাই কি হবে ইন্টিগ্রেশন আমরা কখন করতে পারবো ফর ডেল্টা ভি টেন্ডস টু 0 অর্থাৎ প্রস্থটা খুব ছোট তখন কি হবে তখন এই রাশিটাকে আমরা কিভাবে লিখব না ইন্টিগ্রেশন ওভার ভিআই টু ভিএফ পি অফ ভি ডেল্টা ভি অর্থাৎ সামেশনের বদলে হয়ে গেছে ইন্টিগ্রেশন যেহেতু ডেল্টা ভি টেন্ডস টু 0 হয়ে গেছে আর ডেল্টা ভিটা হয়ে গেছে ডিভি আর পি অফ ভি অর্থাৎ পি কতদূর পর্যন্ত যাবে না ভিআই থেকে ভিএফ পর্যন্ত তাহলে আমরা বুঝলাম ইন্টিগ্রেশন মানে আর কিছু নয় ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ কতটা পর্যন্ত না লোয়ার লিমিট থেকে শুরু করে আপার লিমিট পর্যন্ত রাইট সো ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমাদের এটা ছিল ফর্মুলা ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ভিআই টু ভিএফ পিডিভি রাইট সো ওয়ার্ক ডান ইজ নাথিং বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন পিভি ডায়াগ্রাম পিভি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক ডান তাহলে এরপর আমরা দেখব ওয়ার্ক ডান ইন আ সাইক্লিক প্রসেস একটা সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান কত হয় রাইট তোমরা মেকানিক্সে দেখেছো যদি তুমি ঘুরে ফিরে একই জায়গাতে আসো তাহলে ওয়ার্ক ডান 0 যদিও অ্যাকচুয়ালি তা নয় কারণ তুমি সেখানে ফ্রিকশনের বিরুদ্ধে ওয়ার্ক করছো থার্মোডাইনামিক্সে কি হয় দেখে নাও তোমার এটা আছে পিভি ডায়াগ্রাম ওকে তুমি প্রথমে এই কার্ভ বরাবর গেলে অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করলে এই পাথে তুমি এখানে পৌঁছলে এরপর এই বিন্দু থেকে শুরু করলে এবং এই পাথে তুমি এখানে পৌঁছলে ওকে এরপর আমরা এই ডিফারেন্ট বিন্দুগুলোর বিভিন্ন নাম দিয়ে দিই এ বি সি ডি এবং ফাইনালি এতে আবার ফিরে আসছে অর্থাৎ প্রথমে এবিসি পাথে আমরা এ থেকে সিতে পৌঁছলাম তারপরে সিডিএ পাথ বরাবর আমরা সি থেকে এতে পৌঁছলাম এখানে একটা শর্ট নোট তোমাদের জন্য ইফ ওয়ার্ক অ্যালং এবিসি ইজ পজিটিভ অ্যালং সিডিএ ইট মাস্ট বি নেগেটিভ রাইট তুমি প্রথমে সিস্টেমটাকে চেঞ্জ করেছো এ থেকে সিতে নিয়ে গেছো এখন এ থেকে সিতে যাওয়ার জন্য যেদিকে ডিসপ্লেসমেন্ট করতে হবে সি থেকে এতে আসার জন্য নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট তার চাইতে উল্টো দিকে করবে সো ইফ ওয়ার্ক অ্যালং এবিসি ইজ পজিটিভ এবিসি বরাবর ডিসপ্লেসমেন্ট যদি পজিটিভ হয় সিডিএ বরাবর ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই নেগেটিভ দ্যাটস ওয়াই ইফ ওয়ার্ক অ্যালং এবিসি ইজ পজিটিভ অ্যালং সিডিএ ওয়ার্ক মাস্ট বি নেগেটিভ যাই হোক তাহলে টোটাল ওয়ার্ক কত না ওয়ার্ক ডান ইকুয়ালস টু ওয়ার্ক ডান অ্যালং এবিসি প্লাস ওয়ার্ক ডান অ্যালং সিডিএ টোটাল ওয়ার্ক এটা তাহলে এবিসি বরাবর ওয়ার্ক ডান কত না ইকুয়ালস টু এরিয়া আন্ডার এবিসি সেটা হচ্ছে এবিসি বরাবর ওয়ার্ক ডান অর্থাৎ টোটাল এই এরিয়াটা প্লাস ওয়ার্ক ডান অ্যালং সিডিএ এখন সিডিএ বরাবর তোমাকে করতে হয়েছে নেগেটিভ ওয়ার্ক তাহলে কি লিখব না মাইনাস এরিয়া আন্ডার সিডিএ
সো এই যে টোটাল এরিয়াটা ছিল এর থেকে এই এরিয়াটা আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে কি পড়ে থাকলো? টোটালটা কিন্তু 0 হলো না, এখনও আমার এই এরিয়াটা পড়ে আছে, রাইট? সো ইকুয়ালস টু এরিয়া অফ ABCDA। ABCDA এই ক্ষেত্রটার ক্ষেত্রফলই হচ্ছে টোটাল ওয়ার্ক ডান ইন দিস সাইক্লিক প্রসেস। এই সাইক্লিক প্রসেসটাতে ওয়ার্ক ডান হচ্ছে এটা, যেটা নট ইকুয়াল টু 0। সো আমরা পেলাম ওয়ার্ক ডান ইন আ সাইক্লিক প্রসেস ইজ নট অলওয়েজ 0। একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কিন্তু সবসময়তে 0 নয়। কখন 0 হতো না? যদি এই বরাবর গিয়ে এই বরাবরই ফিরে আসতো, ABC বরাবর গিয়ে CBA বরাবর যদি ফিরে আসতো তাহলে হতো ওয়ার্ক ডান 0, রাইট? সেগুলো হচ্ছে রিভার্সেবল সাইক্লিক প্রসেস, কিন্তু বাস্তবে আমরা যাই প্রসেস দেখি না কেন সবই হচ্ছে ইররিভার্সেবল। ওকে, এরপর আমরা দেখব পাথ ফাংশনস অ্যান্ড স্টেট ফাংশনস। পাথ ফাংশন কি এবং স্টেট ফাংশন কি? ধরো এটা হচ্ছে তোমার বাড়ি। তুমি সকালবেলায় বাড়ি থেকে মর্নিং ওয়াকের জন্য বের হলে, ফাইনালি সমস্ত মাঠ ইত্যাদি সব কিছু ঘুরে এসে আবার তুমি বাড়িতে প্রবেশ করলে। তাহলে এইখানে তুমি যে টায়ার্ড হবে সেটা তো নির্ভর করছে যে তুমি কতটা পাথ কভার করেছো তার উপর। সো ইয়োর টায়ার্ডনেস ডিপেন্ডস অন দ্য পাথ কভার্ড বাই ইউ। তুমি কতটা টায়ার্ড হয়েছো সেটা ডিপেন্ড করছে পাথ কভার্ড বাই ইউ, কতটা পাথ তুমি ঘুরেছো, রাইট? আবার কি, ক্যালোরি স্পেন্ট ডিপেন্ডস অন দ্য পাথ কভার্ড বাই ইউ। তোমার কতটা ক্যালোরি খরচ হলো সেটাও ডিপেন্ড করছে তুমি কতটা পাথ ঘুরেছো। কিন্তু কিছু কিছু জিনিস পাথের উপর নির্ভর করে না। ফর এক্সাম্পল, টেম্পারেচার অফ ইয়োর হাউস, তোমার বাড়ির টেম্পারেচার ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ। তুমি কতটা ঘুরে এসেছো তার উপর নির্ভর করছে না তোমার বাড়ির টেম্পারেচার কতটা, রাইট? আবার কি, অ্যাটমসফিয়ারিক প্রেশার অন ইউ টু ডাজ নট ডিপেন্ড অন পাথ। তোমার উপরে বায়ুমণ্ডলের যে চাপ সেটা কিন্তু নির্ভর করছে না তুমি কতটা পাথ ঘুরে এলে। তাহলে যেগুলো পাথের উপর নির্ভর করছে না সেগুলোকে আমরা বলবো স্টেট ফাংশন, অর্থাৎ শুধুমাত্র তোমার অবস্থার উপর নির্ভর করছে, তুমি কোথায় আছো সেটার উপর নির্ভর করছে। আর যেগুলো পাথের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে পাথ ফাংশন। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার, রাইট? তাহলে আমরা সংজ্ঞাতে কি বলবো দেখো না, স্টেট ফাংশনস। ইফ দ্য ভ্যালু অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডস অনলি অন দ্য স্টেট অফ দ্য সিস্টেম অ্যান্ড not upon the path by which the state has been obtained, then that physical quantity is called the state function. অর্থাৎ স্টেট ফাংশনের ক্ষেত্রে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু শুধুমাত্র স্টেট অফ দ্য সিস্টেমের উপর ডিপেন্ড করে, নট আপন দ্য পাথ বাই হুইচ দ্য স্টেট হ্যাজ বিন অবটেন্ড। সেই স্টেটটা কীভাবে এসেছে তার উপর নির্ভর করে না। ফর এক্সাম্পল, এই পিভি ডায়াগ্রামে এই পয়েন্টটা P1 V1, এই পয়েন্ট থেকে P2 V2, এই দুটো পয়েন্টে আমি বিভিন্ন পাথ বরাবর পৌঁছাতে পারি। এদিকে যেতে পারি, এদিক বরাবরও যেতে পারি, আবার আমি এদিক বরাবরও যেতে পারি। যেদিক দিয়েই যাই না কেন, এই পয়েন্টে আমি যখন পৌঁছবো আমার প্রেশার হচ্ছে P2, আমার ভলিউম হচ্ছে V2, রাইট? আবার আমরা যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টেরও প্রেশার সবসময়তেই P1 এবং ভলিউম সবসময়তেই V1, রাইট? সো স্টেট ফাংশনের এক্সাম্পল হচ্ছে প্রেশার, ভলিউম, টেম্পারেচার এটসেট্রা। ওকে, এখন ধরো আমি এই বরাবর আবার P2 V2 থেকে P1 V1 এ ফিরে এলাম, তাহলে আমার চেঞ্জ ইন প্রেশার কত হলো? আমরা যখন শুরু করেছিলাম আমার প্রেশার ছিল P1, আবার এই পথ বরাবর গিয়ে আমি আবার ধরো এই পথে এখানে ফিরে এসেছি। এখন ফিরে আসার পর যখনই আমি এই পয়েন্টে পৌঁছে গেলাম আমার প্রেশার 1 সেকেন্ড হলো P1, তাহলে চেঞ্জ ইন প্রেশার কত না P1 মাইনাস P1 ইকুয়ালস টু 0। তোমার প্রেশারের কোনো চেঞ্জ নেই, রাইট? সো ইন আ সাইক্লিক প্রসেস চেঞ্জ অফ আ স্টেট ফাংশন ইজ 0। একটা স্টেট ফাংশনের কোনো চেঞ্জ হয় না। তাহলে তোমাকে যদি প্রমাণ করতে বলে যে প্রুভ দ্যাট প্রেশার ইজ এ স্টেট ফাংশন, কীভাবে প্রুভ করবে? না এভাবে গ্রাফ আঁকবে, সাইক্লিক প্রসেস করবে এবং বলবে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে স্টেট ফাংশনের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর পাথ ফাংশনস। পাথ ফাংশন আমরা কাকে বলবো না, if the value of a physical quantity not only depends on the state of the system but also depends on the path by which the state has been obtained, অর্থাৎ শুধুমাত্র স্টেট অফ দ্য সিস্টেম বা সিস্টেমের অবস্থার উপর শুধুমাত্র নির্ভর করে না, বাট অলসো ডিপেন্ডস অন দ্য পাথ বাই হুইচ দ্য স্টেট হ্যাজ বিন অবটেন্ড। আমরা স্টেটটাতে কীভাবে পৌঁছেছি তার উপরও নির্ভর করে। তাহলে সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা বলবো পাথ ফাংশন। ফর এক্সাম্পল, 1 সেকেন্ড আমার ধরো পিভি ডায়াগ্রাম আছে, P1 V1 থেকে আমি P2 V2 তে পৌঁছলাম এই পাথে,
দ্বিতীয়বার এই পাথে, তৃতীয়বার আমরা পৌঁছলাম এই পাথে। এখন এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট পাথস। এই পাথ বরাবর যদি যাও এরিয়া আন্ডার দ্য কার্ভ একরকম হবে, এই পথ বরাবর এরিয়া আন্ডার দ্য কার্ভ আরেক রকম, আবার এই পথ বরাবর এরিয়া আন্ডার দ্য কার্ভ আরেক রকম। এখন এরিয়া আন্ডার দ্য কার্ভ মানেই হচ্ছে কিন্তু ওয়ার্ক। সো ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন, রাইট? সো এর এক্সাম্পল আমরা দেব ওয়ার্ক এবং হিট। এখন ধরো আমরা P2 V2 থেকে শুরু করে আবার P1 V1 এ ফিরে এলাম, তাহলে চেঞ্জ ইন ওয়ার্ক ডান কত হবে? নন জিরো হবে, যেটা আমরা দেখেছি ওয়ার্ক ডান ইন আ সাইক্লিক প্রসেস ইজ নন জিরো। সো ইন আ সাইক্লিক প্রসেস চেঞ্জ অফ আ পাথ ফাংশন ইজ নন জিরো। ওকে, সো যদি তোমার পরীক্ষাতে আসে প্রুভ দ্যাট ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন, কি করবে? তুমি সাইক্লিক প্রসেস দেখাবে, তোমাকে প্রুভ করতে হবে যে সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান হচ্ছে নন জিরো। আফটার দ্যাট যেহেতু সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান নন জিরো, সেহেতু ওয়ার্ক ডান হচ্ছে পাথ ফাংশন। ওকে, এরপর আমি তোমাদের একটু হোমওয়ার্ক দেব। ফার্স্ট, ওয়ার্ক ডান ইজ নট আ স্টেট ফাংশন, এক্সপ্লেন করতে হবে যে ওয়ার্ক ডান স্টেট ফাংশন নয়। সেকেন্ড, ড্র দ্য কার্ভস ফর দ্য ফলোয়িংস, নিচের ঘটনাগুলোর জন্য পিভি ডায়াগ্রামে তোমাকে কার্ভ আঁকতে হবে। আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডায়াবেটিক এক্সপানশন, অ্যাডায়াবেটিক কম্প্রেশন, আইসোবারিক কম্প্রেশন, আইসোবারিক এক্সপানশন, আইসোকোরিক এক্সপানশন, রিভার্সিবল সাইক্লিক প্রসেস অ্যান্ড ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস, এগুলোর জন্য কার্ভ তোমাদেরকে আঁকতে হবে, রাইট? সো এগুলো তোমরা অবশ্যই আঁকার চেষ্টা করবে, এবং যদি না পারো আমি তো নেক্সট লেকচারে বলেই দেবো, বাট স্টিল তোমরা নিজেরা চেষ্টা করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। সো আজকে এই অবধি, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা আবার মিট করবো থার্মোডাইনামিক্সের নতুন কিছু শেখার জন্য। ওকে, থ্যাঙ্কস।